টনি হেমিং কিন্তু বাংলাদেশের যত আন্তর্জাতিক ভেন্যু আছে সবগুলোর উইকেট দেখবেন, তিনি ঘাস দেখবেন এবং দেশি কিউরেটর যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিবে। ওয়েলকাম টু দ্য ইনসাইড পডকাস্ট অফ ভিডি ক্রিক টাইম। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে আমার সহকর্মী হোসেন আরমান ভাই। কি অবস্থা আরমান ভাই, কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই চলছে, সব ঠিকঠাক চলছে, কিন্তু সামনে বিসিবি নির্বাচন চলে আসছে। সো ওইটা নিয়ে প্রথমে আমরা আলোচনা দিয়ে শুরু করি যে নির্বাচন আসছে, আপনার কি মনে হয় আমরা কি আমিনুল ইসলাম বুলবুলকে দেখতে পারি নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছেন সভাপতি হওয়ার জন্য, বা আপনার ওভারঅল জিনিসটা নিয়ে আপনার পয়েন্ট অফ ভিউটা কি? সামনে আসলে বিসিবি ইলেকশন, তারপরে জাতীয় ইলেকশন, অনেকগুলো নির্বাচন আছে। তবে যেহেতু আমরা ক্রিকেট নিয়ে কাজ করি, আমাদের কাছে বিসিবি নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন একটা গুঞ্জন ছিল যে আসলে এই মেয়াদ শেষ হওয়ার পরে 6 মাসের জন্য একটা অ্যাডহক কমিটি করা হবে, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই কমিটির সভাপতি থাকবেন। কিন্তু না, সেই গুঞ্জনটা আসলে সত্যি নয়। শিডিউল অনুযায়ী অক্টোবরে বিসিবির নির্বাচন হবে এবং আগস্টের 25 তারিখে হয়তো তফসিল ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে আসলে নির্বাচনে প্রার্থী হবেন কারা? আমিনুল ইসলাম বুলবুল হতে পারবে? আমি একটু বিসিবির নির্বাচনের বিষয়টা একটু বলি। ঢাকার যে 76টি ক্লাব আছে সেই ক্লাব থেকে 12 জন পরিচালক নির্বাচিত হয়। এরপরে যাই বিভাগ থেকে 10 জন আছে, মোট টোটাল 22 জন পরিচালক। এই 22 জন পরিচালক থেকে যে কোনো একজনকে বিসিবি সভাপতি মনোনীত করা হয়। তো সেক্ষেত্রে এখানে আসলে কেউ সরাসরি বিসিবি সভাপতি ইলেকশন করার সুযোগ নেই। অন্যান্য সংগঠনটা এমন না যে আমি চাইলাম আর হয়ে গেলাম এরকম। এখানে আসলে প্রথমে আপনাকে বিসিবি পরিচালক হতে হবে। এখানে সভাপতি হচ্ছে যে পরিচালক হওয়াটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে বিসিবি পরিচালকরা একজনকে বিসিবি সভাপতি নির্বাচন করবে। এখন বিসিবি পরিচালক হওয়ার জন্য দৌড়ে বা বিসিবি সভাপতি হওয়ার জন্য দৌড়ে কারা আছেন আমরা সেটা বলতে পারি যে আসলে কারা কারা ইচ্ছা পোষণ করেছেন, যদিও তাদেরকে আগে বিসিবি পরিচালক করতে হবে। সেই তালিকা করলে আমরা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম আসতে পারে। ফারুক আহমেদ আছেন, সাবেক বিসিবি সাধারণ সম্পাদক। মনে হয় ফারুক আহমেদের এই যে আমরা টার্মটা দেখলাম, তারপর উনি চেঞ্জ হয়ে আমিনুল ইসলাম বুলবুল আসলেন। বাংলাদেশে অসম্ভব বলে কিছু নাই। এখানে আসলে আপনি শুধু বিসিবি নির্বাচনটা তো আসলে অনেকটা, এখানে তো আসলে অনেক ক্লাবের রাজনীতি আছে আর অনেক বিষয় আছে। আপনি চাইলে কাউকে আটকাতে পারবেন না, চাইলে কাউকে আসলে না আটকানোর সুযোগ ডেফিনেটলি কাউকে নাই। আমি জানতে চাচ্ছিলাম যে আমরা ফারুক আহমেদের একটা টার্ম দেখলাম। এখন বিসিবি পরিচালকরা যদি ফারুক আহমেদকে নিয়ে আসে সেক্ষেত্রে আমার আর আপনার কিছু করার নেই। কাউন্সিলর যদি ভোট দিয়ে বিসিবি ফারুক আহমেদকে পরিচালক বানায় আর পরিচালকরা সবাই মিলে যদি ফারুক আহমেদকে সভাপতি বানায়, সেক্ষেত্রে বাইরের কারো কোনো কিছু করার সুযোগ নেই, কিংবা জনগণ কি চাইলো না চাইলো সেটাও ফ্যাক্ট না। আমরা বলছিলাম যে আসলে বিসিবি সভাপতি দৌড়ে কারা আছেন। এখন পর্যন্ত যে নামগুলো শোনা যাচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল, সৈয়দ আশরাফুল হক আছেন, বিসিবির সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম, এবং আছেন হচ্ছে এই কয়েকজনের নাম। অনেকে কিন্তু যারা তামিম ইকবালের ভক্ত, ওরা কিন্তু অনেক সময় এক্সপেক্ট করে তামিম ইকবাল হয়ে যাবেন, তামিম ইকবাল সভাপতি হয়ে যাবেন। বা আমরা মনে করি যে একটা বেসিক ধারণা যেটা, সেটা হচ্ছে যে কোনো খেলোয়াড় যদি অবসর নিয়ে নেন বা ন্যাশনাল খেলাগুলো না খেলে, ইন্টারন্যাশনাল খেলাগুলো না খেলে, তাহলেই হয়তো সে ওই সভাপতি হয়ে যেতে পারবে। ধন্যবাদ আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আসলে তামিম ইকবাল এবার ইলেকশন করেন কিনা সেটাও আসলে দেখার বিষয়। তবে বিসিবি পরিচালকের যে নির্বাচন সেটা হয়তো তিনি করতে পারেন, কিন্তু বিসিবি সভাপতি হওয়ার মতো কিংবা সেই নির্বাচনে বা সেই দিকে হয়তো তিনি যাবেন না। আমি একটু বুলবুল আহমেদ পরবর্তী প্রেসিডেন্ট হবেন কিনা বা এটা নিয়ে একটু কথা বলতে চাই। এখানে আমিনুল ইসলাম বুলবুল, দুঃখিত, এখানে অনেক যদি কিন্তু আছে। যদি কিন্তু কি যে আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু কোনো ক্লাবের কাউন্সিলর না। তিনি নির্বাচন করতে হলে তাকে এনএসসির কোটায়, জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়, সেখান থেকে তিনি বিসিবি পরিচালক হবেন। এখন সেইখান থেকে যদি বোর্ড পরিচালকরা মনে করেন যে তাকে সভাপতি হিসেবে রাখবেন, তাহলে তিনি থাকতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, জাতীয় নির্বাচন হয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরে নতুন যে সরকার আসবে, ক্রীড়া পরিষদ যদি মনে করে যে ফারুক আহমেদকে ঠিক যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, বুলবুল আহমেদকে সরিয়ে সেখানে অন্য কাউকে ইনক্লুড করা হবে, তাহলে কিন্তু তার যদি পরিচালক পদ না থাকে, তাহলে কিন্তু তার বিসিবি সভাপতির পদও থাকবে না। এখন এটা নির্ভর করছে আসলে এনএসসির উপর। আর এনএসসি কিন্তু আসলে এটা আসলে যেই দল যেই ক্ষমতায় আসে তাদের উপরে নির্ভর করে বিষয়টা। তো সেই ক্ষেত্রে আসলে বুলবুল তিনি প্রেসিডেন্ট হলে তাকে এই বিষয়টা মাথায় রাখা হবে কিনা হবে না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে তিনি সেই রিস্কটা নেবেন কিনা, কিংবা এনএসসির সঙ্গে কি কথাবার্তা হয়, বা এমনও হতে পারে যে এই যে নির্বাচনের আগ পর্যন্ত, নতুন সরকার গঠন পর্যন্ত হয়তো বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদই
বুলবুল থাকবেন তিনি, এমনটাও হতে পারে যদি বিসিবির যারা বর্তমান পরিচালক আছেন কিংবা যারা নির্বাচিত হবেন তারা যদি মনে করেন যে না নতুন সরকার নির্বাচিত হবে, নতুন সরকার গঠনের পর পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকুক, তাহলে হয়তো বোর্ড পরিচালকরা চাইলে হয়তো তিনি সেটা হতেও পারেন। তবে এখানে আসলে অনেকগুলো যদি কিন্তু রয়ে গেছে আসলে শেষ পর্যন্ত আসলে বিসিবি সভাপতি কে হন, যদি কিন্তু অনেক রয়ে গিয়েছে, আর এগুলোর সব প্রশ্নের উত্তর সময় দিবে এখানে যে আসলে কে কি হতে পারেন। তবে সময় থেকে মনে আসলো যে অনেক খেলোয়াড়ের সময় ফুরিয়ে যাওয়ার পরও, অবসরের পরও আমরা দেখছি যে সামনে এনসিএল খেলবে। এই বিষয়টা কি বলবেন যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, যাদের মধ্যে তারা তিনজনই অনিয়মিত খেলায়, বলতে গেলে দুইজন তো অবসরই নিয়ে নিয়েছেন, বাট স্টিল তারা এনসিএল খেলবে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেন আসলে এনসিএলটা কি জন্য করা, যে বাংলাদেশে ক্রিকেটের পাইপলাইনটাকে টি20 টুর্নামেন্ট শুধু একটা, সেটা হচ্ছে কোনটা, বিপিএল। এখন পাইপলাইনটাকে সমৃদ্ধ করার জন্য, ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়ার জন্য এই এনসিএলটা। এখন তারা তো অবসর নিয়ে গেছে, তাদের পিছনে জাতীয় দল কেন ইনভেস্ট করবে, তাদের পিছনে বিসিবি ইনভেস্ট করে লাভটা কি? আপনি যদি পাকিস্তানে দেখেন, পাকিস্তানের যে টি20 চ্যাম্পিয়নশিপ আছে, সেই টি20 চ্যাম্পিয়নশিপে বয়স অবসর নিলে তো খেলাই যাবে না, বয়স 35 হলেও তাকেও সেই দলে নেওয়া হয় না। সবশেষ ওয়াব রিয়াজ খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই যে ওই নিয়মের কারণে খেলতে পারেননি। আমরা যদি বলি ইউবরাজ সিং, তিনি এটার কারণ কি এমন হতে পারে তাদের অভিজ্ঞতাকে ড্রেসিং রুমে রেখে কাজে লাগিয়ে, অভিজ্ঞতার সাথে থাকলে তো অনেক সময় শেখাও হয়, এইটা কি কোনো একটা কারণ হতে পারে? দেখেন আপনি আসলে ড্রেসিং রুমে অভিজ্ঞতার চেয়ে আসলে মাঠের অভিজ্ঞতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই তিনজন সিনিয়র ক্রিকেটারের জায়গায় যদি তিনজন নতুন ক্রিকেটার খেলতে পারে, তারা আসলে মাঠের অভিজ্ঞতাটা নিতে পারবে। সিনিয়র ক্রিকেটার তো আরও অনেকেই আছেন, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবেন। আমি শুধু তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছি না, এমন আরও অনেক ক্রিকেটার আছে যারা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ না, বা বিসিবি তাদেরকে নিয়ে কোনো পরিকল্পনা নেই, বা তাদের ক্যারিয়ার শেষ বলা যায়, তাদেরকেও আসলে সুযোগ না দেওয়া উচিত, বা তাদেরকে আসলে যারা আসলে পরিকল্পনায় নেই, আমি তাদের পিছনে কেন ইনভেস্ট করবো? যেটা বলছিলাম যে ভারতের কথা বলছিলাম, আজিঙ্কা রাহানে, আরও ইউবরাজ সিং এর মতো, তারা রঞ্জি ট্রফি খেলতে চেয়েছিলেন, তারা মোশতাক ট্রফি খেলতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে নেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না, নতুনদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে যে সবার আগে ক্রিকেট। এখন আমার সবার আগে রঞ্জি ট্রফি তো মনে হয় সেও খেললো, বিরাট কোহলিও খেললো। বিরাট কোহলি খেলছে, সেটা তো বিরাট কোহলি প্রস্তুতি, তখন তিনি জাতীয় দলে ছিলেন, তার প্রস্তুতির জন্য খেলা হয়েছে। বলছিলাম যে ইউবরাজ সিং খেলতে চেয়েছিলেন, কিংবা আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা খেলতে চেয়েছিলেন, যে যেহেতু তারা দলের পরিকল্পনায় নেই, সেজন্য তাদেরকে সেই ট্রফিতে সুযোগ দেওয়া হয়নি। তো একই ক্ষেত্রে আপনি যদি সবার আগে ক্রিকেটটাকে প্রাধান্য দেন, তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের টি20 এনসিএল খেলার যৌক্তিকতা আসলে সেই জায়গা থেকে নেই। তবে বোর্ড যদি সেটা মনে করে যে না, তারা খেললে এই টুর্নামেন্টের গ্ল্যামার বাড়বে, জুনিয়র ক্রিকেটাররা তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করলে, মাঠ শেয়ার করলে শিখতে পারবে, সেটা আসলে বোর্ডের বিষয় থাকতেই পারে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা মাঠ নিয়ে কথা বলছিলাম, মাঠে গামিনী ডি সিলভার অধ্যায় শেষ হলো আজকে। সো মানে আমরা যখন শুট করছি তখন আমরা জানি যে গামিনী ডি সিলভা ইজ নো মোর ফর দ্য গ্রাউন্ড। তো এই বিষয়ে আপনি কি বলবেন? না, গামিনী আসলে এখনো আনুষ্ঠানিকভাবে গামিনী এখনো পদত্যাগ করেনি। গামিনীকে বলা হয়েছে পদত্যাগ করার জন্য, যদি গামিনী পদত্যাগ করেন তাহলে তো ভালো, আর যদি গামিনী পদত্যাগ না করেন, যেহেতু তার সঙ্গে বেশ অল্প কিছু নেই, গত মাসে তার নবায়ন করা হয়েছে, চুক্তি 1 বছর নবায়ন করা আছে, তো সেই চুক্তির শর্ত অনুযায়ী তাকে যদি বরখাস্ত করা হয়, তাকে 3 মাসের যেই তার যে ভাতা বেতন সেগুলো দিতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে গামিনী ছুটি দিয়ে গেছেন শ্রীলঙ্কাতে, যদি তিনি সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন, তাহলে তো আসলে বিসিবির আসলে কোনো ঝামেলা নেই, খুব সহজে বিষয়টা মিটমাট হয়ে যায়। আর যদি গামিনী পদত্যাগপত্র না পাঠান, বিসিবি যদি তাকে বরখাস্ত করেন, ওই যে 3 মাসের যে লেনদেন সেটা ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে টনি হেমিং তিনি চলে এসেছেন, গত বছর তিনি এসেছিলেন বাংলাদেশে, কিন্তু বিসিবি যে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম গামিনী সিলেটে কাজ করেছিলেন, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে তিনি আবার চলে গেছেন। তিনি তখন বলেছিলেন যে বাংলাদেশে একটা সম্পর্কের অবনতিটা হলো কেন? মানে সম্পর্কের অবনতি, উনি তো দ্বিধাহীন একটা ভালো কিউরেটর ছিল, বা এই কাজের জন্য উনি যোগ্য ছিল, সো কেন এই যোগ্য লোকের সাথে সম্পর্কের অবনতি? এটা আসলে থাকে না, অনেক সময় অনেক সিন্ডিকেট থাকে, যে তিনি বলেছিলেন যে বাংলাদেশে একটা শ্রীলঙ্কান সিন্ডিকেট আছে, তিনি হয়তো তার মতো করে কাজ করতে পারেন, তিনি যেভাবে উইকেট তৈরি করতে চাচ্ছিলেন বা যেভাবে যে স্টাইলে কাজ করতে চাচ্ছেন সেটা হয় না। যদিও এবার তাকে কিন্তু টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে নেওয়া হয়েছে, তিনি গামিনী শুধুমাত্র মিরপুরের উইকেটটাই দেখতেন, বা ওই মিরপুরের পিচ কিউরেটর ছিলেন, কিন্তু টনি হেমিং কিন্তু বাংলাদেশের যত আন্তর্জাতিক ভেন্যু আছে সবগুলোর উইকেট দেখবেন, তিনি ঘাস দেখবেন, এবং বাংলাদেশের কয়েকজন যে মৃত্তিকা বিজ্ঞানী নিয়োগ দেওয়া হয়েছে বিসিবি, তাদেরকে দেখবেন, প্রশিক্ষণ দেবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশি কিউরেটর যারা আছে তাদেরকে
প্রশিক্ষণ দিবেন এবং নতুন ক্রিকেটার তৈরির যে প্রসেসটা সেটাও তিনি চালু করবেন। তো আমরা আশা রাখছি হোপফুলি যে বাংলাদেশের ক্রিকেটে আসলে সবচেয়ে বড় একটা সমস্যার মধ্যে একটা হচ্ছে যে উইকেট, মানহীন উইকেটে খেলা হয়, ডিপিএল খেলা হয়, এনসিএল খেলা হয়, বা আন্তর্জাতিক ক্রিকেটেও দেখাচ্ছে সেই, তো উইকেট নিয়ে অভিযোগের শেষ নেই। এখন টনি হেমিং যদি সেই, আসলে টনি হেমিং কতটা করতে পারে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে বোর্ড কি চাচ্ছে, যে বোর্ড কেমন উইকেট চাচ্ছে, ক্রিকেটাররা কারণ বোর্ড কি চাচ্ছে সেটা বড় কথা কেন, কারণ আপনার কি কোথাও মনে হয় গামিনী ডি সিলভা কখনো যোগ্য ছিল না ওইরকম উইকেট বানানোর? ওইরকম উনি কি মানে পারেই ওই উইকেট বানাতে শুধু? আসলে এই জায়গায় আসলে সন্দেহ রয়েছে। তিনি যখন প্রথম দিকে এসেছেন তখন ভালো উইকেট বানিয়েছে এবং সবশেষ বিপিএল এ দেখেছি আমরা মিরপুরের মতো জায়গায় 200-র উপরে রান হয়েছে, 180। তাহলে তো আসলে তামিম এবং হচ্ছে লিটন দাস কত বড় পার্টনারশিপ করলো। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে গামিনী যে উইকেট বানাতে পারেন না এইটা বলারও আবার সুযোগ নেই। আবার মিরপুরের উইকেটটাই যে এমন চাইলে ভালো উইকেট বানানো যায় সেটাও বলার সুযোগ নেই। এখানে আসলে সিদ্ধান্তটা আসলে যারা বিসিবির টিম ম্যানেজমেন্ট আছে তারা কি আসলে তাকে ওভাবে নির্দেশনা দিচ্ছে কিনা, আসলে এটা আসলে অনেকটা রহস্য। আসলে যদি এটা যদি আসলেই রহস্য থেকে থাকে তাহলে কি মনে হয় নতুন কিউরেটর আসলে পরেও এটা চেঞ্জ হবে? এখন আমরা সবশেষ গতকাল বাংলাদেশ ক্রিকেটে আসলে কি হবে বলাটা খুবই কঠিন। গতকাল সবশেষ সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু, নাজমুল আবেদিন ফাহিম তারা বলেছেন যে গামিনীর কাছে তারা সন্তুষ্ট না, তারা ভালো উইকেট প্রত্যাশা করছেন এবং তারা কথা দিয়েছেন যে মিরপুরের উইকেটটা বদলাবে। এখন তাদের সেই কথা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে হয়তো চেঞ্জ হতে পারে। একটু মিরপুরের বাইরে যাচ্ছি আমরা এখন। রাজশাহীতে বগুড়াতে ক্রিকেট ফিরছে অনেক দিন পর। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন ক্রিকেটটা খেলা উচিত। আমরা এখন 3টা জায়গাতেই খেলি, মিরপুর, চট্টগ্রাম আর হচ্ছে সিলেট। খুলনাটাতেও খেলা হয় না এখন, খুলনায় আগে খেলা হতো। সো এই যে রাজশাহীতে ফিরছে, বগুড়াতে ফিরছে, এটা কিভাবে দেখছেন? অবভিয়াসলি আসলে মাঠ যত বাড়বে তত আসলে ক্রিকেটের প্রসারটা বাড়বে এবং মাঠের উপর প্রেশার কমবে। ক্রিকেটাররা আসলে ভিন্ন ভিন্ন ফ্লেভার পাবে, এক এক মাঠে এক এক রকম ক্রিকেট খেলা হবে। তারা আসলে সেটা যখন বাইরের দেশে খেলতে যাবে সেটা তাদের সেই অভিজ্ঞতা কাজে দেবে। রাজশাহী এবং বগুড়াতে ক্রিকেট ফিরছে, এটা অনেক বড় একটা নিউজ এবং বগুড়াতে কিন্তু আন্তর্জাতিক ম্যাচও হয়েছিল। তো রাজশাহীতে সম্ভবত হয়তো বিপিএলটাও ফিরতে পারে, এবার না ফিরলে আগামীবার ফিরবে, এটা শতভাগ নিশ্চিত। এই যে বগুড়া এবং রাজশাহীতে যে ক্রিকেট ফিরবে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে ক্রিকেটের যে কেন্দ্রীয় উন্নয়ন সেটা না, যে স্থানীয় ক্রিকেটাররা তারা আগ্রহ পাবে, তারা হচ্ছে যে প্র্যাকটিস করার মতো মাঠ পাবে। সেখানে আসলে এখন এনসিএল হচ্ছে, সেখানে বিসিএল হইতে পারে, সেখানে বয়সভিত্তিক ক্রিকেটার হইতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে সেই জেলার পুরো ক্রিকেটটাই কিন্তু সামগ্রিকভাবে উন্নত হবে। সেই ক্রিকেটের মানে কালচার যেটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এই আমিনুল ইসলাম বুলবুল তিনি আসার পর ক্রিকেটের কিন্তু বিকেন্দ্রীকরণ চেষ্টা করেছেন এবং তিনি ক্রিকেটটাকে ঢাকা থেকে ছড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটার জন্য নিয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে বগুড়া এবং রাজশাহীতে ক্রিকেট ফিরবে, এটা অনেক বড় একটা নিউজ বাংলাদেশের ক্রিকেটের জন্য। এবং যারা বগুড়ার ক্রিকেটার আছেন, যারা রাজশাহী ক্রিকেটার আছেন, তারা কিন্তু ছুটিতে গেলে বা বাড়িতে গেলে সেই উইকেটগুলো ব্যবহার করতে পারবেন। তাদের যে এতদিনের অভিযোগ সেই অভিযোগটা অন্তত গুছবে এবং সেখানকার যে ক্রীড়াপ্রেমী মানুষরা আছে, ক্রিকেটপ্রেমী মানুষরা আছে, তাদেরও আসলে দীর্ঘদিনের ক্রিকেটের অবসান। আমি সবশেষ এইচপির সিরিজ হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাজশাহীতে, আমি সেখানে গিয়েছিলাম। রাজশাহীর স্টেডিয়ামে প্রচণ্ড রোদ, রাজশাহীতে তো এমনিতে প্রচণ্ড গরম, সেই রোদের মধ্যে আমি দেখেছি যে স্টেডিয়ামে পুরোপুরি মানুষ, দর্শকে ভর্তি। খেলার হচ্ছে কিন্তু কাদের? এইচপির ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটার সেখানে ছিলেন না। তাহলে এইচপির খেলা যদি এত দর্শক হয় তাহলে আমার মনে হয় এনসিএল যখন ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলবেন সেখানে দর্শক আরও বেশি হবেন। ইন্টারন্যাশনাল ম্যাচ ফিল্ডে সেটা অনেক বা এটা বড় মানে জোয়ার হবে বলা যায়। যে তো এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অবভিয়াসলি গুড সাইন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ইনসাইড পডকাস্ট অফ বিডি ক্রিক টাইমের। শেষ প্রশ্ন আপনাকে যেটা করে আমরা বিদায় নিব সেটা হচ্ছে নুরুল হাসান সোহানের খেলার সম্ভাবনা কি দেখছেন আপনি সামনে এশিয়া কাপ? তখন নুরুল হাসান সোহান বেশ লাস্ট কয়েক বছর ধরে ভালো শেপে আছে। একজন ক্রিকেটার যখন ক্যারিয়ারের সবচেয়ে ভালো শেপে থাকেন সেই সময় যখন জাতীয় দল থেকে সুযোগ পান না, ডাক পান না, এইটা হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয়। দেখা যাচ্ছে নুরুল হাসান সোহানকে, জিনিসটা আফসোসের থাকে কিন্তু যখনই হচ্ছে আমরা ভাবি যে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, সুযোগ পাওয়ার পরে কি তারা আসলে ওই পারফরমেন্সটা আমরা দেখি তাদের? কয়েকজনের নাম এখানে নেওয়া যেতে পারে, এনামুল হক বিজয়ের নাম আমরা নিতে পারি, আমরা সবসময় চাই তাকে সুযোগ দেওয়া হোক, কিন্তু সুযোগ দিলে আমরা নাইম শেখের নাম নিতে পারি। সুযোগ দেওয়ার পর আমরা একটা ডিফারেন্ট প্লেয়ারকে দেখি, ডিফারেন্ট পারফরমেন্স দেখি। সেটা মানে আপনার কেন মনে হয় সেটা কেন হয়? দেখেন নুরুল হাসান সোহান এই জন্য যে আপনি ধরেন এনামুল হক বিজয় ফল করছে, নাইম শেখ ব্যর্থ হয়েছে, এই জন্য যে সবাই ব্যর্থ হবে, এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি কাউকে সুযোগ না দেন তাহলে তো এটা অন্যায় হবে। হ্যাঁ, নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হোক,
তিনি যদি ব্যর্থ হন, তিনি যদি না পারেন, তাহলে আপনি তাকে আর সুযোগ দিয়েন না। কিন্তু তিনি তো সুযোগ ডিজার্ভ করে। বিপিএল বলি, ডিপিএল বলি, জিএসএল বলি, সব জায়গাতেই নুরুল হাসান সোহান দারুণ খেলছেন এবং তার যে জায়গাটা ফিনিশিং রোলটা, সেই জায়গায় কিন্তু তিনি আসলে অনবদ্য এবং কিপিংটাও বেশ ভালো করছেন। তো সোহান আসলে এখন প্রশ্ন, সোহান আসলে জাতীয় দলে ফিরবেন কিনা। জাতীয় দলে ফিরলে তো নেক্সট এশিয়া কাপে ফিরতে হবে বা কিংবা নেদারল্যান্ডস ট্যুরে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এত শর্ট টাইমে এত রিস্ক নেবেন কিনা, যে আসলে তাদের তো একটা পুল আছে বা একটা গোছানো দল আছে এখন টি-20-র জন্য। সেই জায়গা থেকে আসলে তাকে আসলে নেওয়া হলো এশিয়া কাপের পরেও হয়তো নেওয়া হতে পারে। তবে তাকে আসলে নেদারল্যান্ডস ট্যুরে যদি সুযোগ থাকে, যেহেতু 3 ম্যাচের একটা সিরিজ শ্রেলটা হবে, সেখানে যদি একটা সুযোগ দেওয়া যায়। তিনি এখন অস্ট্রেলিয়াতে আছেন, অস্ট্রেলিয়া টপ এন্ড টি-20 সিরিজ খেলতে গেছেন। তো সেই জায়গা থেকে আসলে সোহান একটা সুযোগ ডিজার্ভ করে, কিন্তু সেটা এশিয়া কাপের আগে হোক কিংবা পরে হোক, একটা সুযোগ তাকে দেওয়া উচিত। তিনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসলে সোহান একটা সুযোগ ডিজার্ভ করে, সেটা সবাই বলছেন। সেটা বিসিবি পরিচালকরা বলছেন, কোচরা বলছেন, আরও অনেকে বলছেন, কিন্তু হয়তো কোনো কারণে সুযোগ পাচ্ছেন না, টিম কম্বিনেশনের কারণে।